আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শক। সার্ভিয়ার প্রেজেন্ট স্বাস্থ্য কথনে আজকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলবো। আসলে প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে একই দিনে আমরা যে কোনো বিষয় নিয়ে একটি কথা বলে থাকি, শরীরের যে কোনো একটি রোগ নিয়ে। আসলে রোগটি কি, কেন হয়ে থাকে, কি উপসর্গ নিয়ে আসে, কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ রোগটি নির্ণয় করা যায়, চিকিৎসা করলে ভালো হবে, যদি চিকিৎসা না করি কি জটিলতার সম্মুখীন হব, এ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে বিশেষজ্ঞের মতামত নিয়ে উপস্থিত হই। আজকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য এই স্টুডিওতে আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন পরিচয় পর্বটি শেষ করে আসি। আমার ডান দিকে আছে প্রফেসর এনামুল করিম। করিম সাহেব, আপনি কোথায় কি হিসাবে কাজ করছেন যদি আমার দর্শকদের বলেন? আমি প্রফেসর অফ মেডিসিন কাম প্রিন্সিপাল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ, মহাখালী। আপনি এই পেশায় কতদিন ধরে কাজ করছেন? 30 বছরের বেশি হবে। আমাদের স্টুডিও আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, পরে যে অতিথি আছেন উনি প্রফেসর মীর জামালউদ্দিন। জামালউদ্দিন সাহেব, আপনি কোথায় কি হিসাবে কাজ করছেন যদি আমার দর্শকদের একটু বলেন? আমি প্রফেসর অফ কার্ডিওলজি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কাজ করতেছি বর্তমানে। আপনি এই পেশায় কতদিন ধরে আছেন? এই পেশায় গত 25 বছর যাবৎ কাজ করতেছি। আমাদের স্টুডিও আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আসলে একটি নীরব ঘাতক ব্যাধি। কতজন যে এই রোগের জটিলতায় ভুগছে তা আপনি হাসপাতালে না গেলে বুঝতে পারবেন না। আসলে হাইপারটেনশন কি, কেন হচ্ছে, নর্মাল প্রেশারই বা কত, কি জটিলতা হয়, এ বিষয়ে নিয়ে কথা বলবো। এই বিষয়ের জন্য ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটি প্রতি বছরে কিন্তু মে মাসের ঠিক 17 তারিখে বিশ্ব হাইপারটেনশন দিবস পালন করে থাকে পৃথিবীব্যাপী। বাংলাদেশেও কিন্তু এই দিনটি অত্যন্ত তাৎপর্যসহ পালন হয়ে থাকে। আসলে হাইপারটেনশন কি, নর্মাল ব্লাড প্রেশারটা কি, আমি একটু জানতে চাইবো করিম সাহেব আপনার কাছে। নর্মাল ব্লাড প্রেশার কত থাকে মানুষের, কখন আপনারা হাইপারটেনশন বলে থাকেন? মানুষের শরীরে যে রক্তচাপ থাকে, প্রত্যেকের শরীরে রক্তচাপ আছে, কিন্তু এটা নর্মাল অবস্থায় থাকে যখন এটা 140 উপরে, নিচে 90 অথবা তার নিচে থাকে। দ্যাট ইজ 140/90 যদি অথবা তার বেশি হয় তাহলে আমরা এটাকে হাইপারটেনশন বলতে পারি। আচ্ছা জামাল সাহেব, হাইপারটেনশন বা ব্লাড প্রেশার আমরা সকলেই বলি যে আমার ব্লাড প্রেশার 130/80, কেউ বলে আমার 90/70 বলে, কেউ বলে নিচেরটা আগে বলে উপরেরটা পরে বলে। আসলে সঠিক কিভাবে মাপ করা উচিত এবং কিভাবে বলা উচিত যদি আমার দর্শকদের বুঝিয়ে বলেন? ব্লাড প্রেশার প্রফেসর করিম অলরেডি বলেছেন। আমরা উচ্চ রক্তচাপ বলতে স্যার বলেছেন যে 140 সিস্টোলিক ব্লাড প্রেশার মানে উপরেরটি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে নিচেরটি। আমরা যেমন উপরে লিখি অবলিক দিয়ে নিচে লিখি, নিচেরটা হলো ডায়াস্টোলিক প্রেশার, এটা হলো 90 বা তার চেয়ে বেশি। এটা যদি হয় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। এবং এই উচ্চ রক্তচাপ আসলে মেজারমেন্ট করা, নির্ণয় করা বেশ কঠিন। আমাদের উচ্চ রক্তচাপকে সঠিকভাবে মাপতে হবে এবং সেভাবে চিকিৎসা করতে হবে, তাইলেই আমাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি থেকে আমাদের জনগণ মুক্ত থাকতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি 8391 থেকে 300 এই নম্বরে যোগাযোগ করুন। হাইপারটেনশন রিলেটেড কি চিকিৎসা, কি কমপ্লিকেশন হয়, কি জটিলতা আসে, এই বিষয়ে আমরা সরাসরি স্টুডিও থেকে উত্তর দিব। আচ্ছা জামাল সাহেব, আপনার কাছে জানতে চাই এই বছরের প্রতিপাদ্য আসলে কি ছিল, এই হাইপারটেনশনের উপরে কি গুরুত্ব আরোপ করেছে? হাইপারটেনশনের উপরে ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ আছে। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ 2005 সাল থেকে প্রতি বছর 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করে, এবং এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরের প্রতিপাদ্য ছিল আপনার রক্তচাপ মাপুন এবং ঝুঁকিমুক্ত থাকুন ও দীর্ঘদিন বাঁচুন। অর্থাৎ আপনি যদি আপনার উচ্চ রক্তচাপ সম্পর্কে জানেন, আপনি ঠিকমতো মাপেন এবং সেই মাফিক চিকিৎসা করেন এবং যে ঝুঁকিগুলি আছে সেই ঝুঁকিগুলি মেনে চলেন,
তাহলে আপনি দীর্ঘদিন বাঁচবেন। আমরা আরো বলি যে আপনি দীর্ঘদিন সুস্থ বাঁচবেন, লিভ লং উইথ হেলদি লাইফ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা করিম সাহেব, আপনার কাছে জানতে চাইবো, দেখুন অনেক সময় অনেক রুগী এসে আমাদের বলে যে আমার বুক ব্যথা হচ্ছে, কেউ বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কেউ কিন্তু এসে বলে না যে আমার উচ্চ রক্তচাপ আছে। আবার অনেকে এসে বলে যে আমি প্রেশারের ওষুধ খাই। একটি রোগী হাইপারটেনশনে ভুগছে, কি কি সিমটম নিয়ে আসে আমাদের কাছে? একটা রোগী যখন হাইপারটেনশনে ভোগে তখন তার শরীরে কোনো সিমটম নাও থাকতে পারে, যেটাকে আমরা সিমটমলেস বলি। সিমটমলেস অ্যাসিমপটোমেটিক থাকতে পারে। এর কারণ হলো হাইপারটেনশন যখন সিমটোমেটিক হবে তখন আসলে এটার একটা প্রতিক্রিয়া বা এটা কমপ্লিকেশন হওয়ার পরে এটার প্রতি সিমটম থাকে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই হাইপারটেনশনের কোনো সিমটম থাকে না। যখন থাকবে তখন আপনি যেগুলো বললেন যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। মাথা ব্যথার কথা কেউ বলতে পারে কি না? মাথা ব্যথার কথা কোনো কোনো সময় বলতে পারে, বিশেষ করে ঘাড়ে ব্যথা হতে পারে। কাজেই হাইপারটেনশন হলেই যে পেশেন্টের একটা সিমটম থাকবে তা কিন্তু না, সিমটম নাও থাকতে পারে। এবং যখন সিমটম থাকবে তখন এটা একটা সিরিয়াস আকার ধারণ করতে পারে। সেই জন্য হাইপারটেনশন সম্পর্কে সচেতন থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমার একজন দর্শক আছে, চলুন কথা বলে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আতাউল ইসলাম, আমার বয়স 40, আমি নওগাঁ থেকে বলছিলাম। জি জি জি, কি জানতে চাচ্ছেন? আমার হঠাৎ করে 2-3 দিন, এই মাস 6 আগে হঠাৎ করে একটু টেনশনে আমার একটু প্রেশারটা বেড়ে যায়। প্রেশারটা আমার দাঁড়ায় হচ্ছে 170/110। হ্যাঁ, এখন কি জানতে চাচ্ছেন? এখন ওষুধ আমি খাবেন একটা কিনা? ডাক্তারকে দেখালাম, তো ডাক্তার আমাকে বিসলল গ্রুপের হালকা কিছু ওষুধ আমাকে দিল, তো আমি মোটামুটি মাসখানেক খাইছি। মাসখানেক খাওয়ার পরে আমার ওই, যাই হোক, বর্তমানে আমি ওষুধ খাচ্ছি না, আমার প্রেশারটা দাঁড়ায় থাকে 140/90 এর ঘরের মধ্যে থাকে। এখন এটা কি আমার প্রেশারের মধ্যে আছে না আমি কি পদক্ষেপ নেব এখন? জামাল সাহেব, আমার দর্শকের কাছে কোনো জিজ্ঞাসা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রথম ব্লাড প্রেশার ধরলেন যে 170/110, 170/110 যদি কারো ব্লাড প্রেশার ধরা পড়ে তাহলে আমরা এটাকে বলি গ্রেড 2 হাইপারটেনশন। এবং এই ক্ষেত্রে আর আমরা অপেক্ষা করব না, আপনার চিকিৎসা দিতে অপেক্ষা করব না, এবং আপনি উচ্চ রক্তচাপ আছে কি নাই তা নিয়েও আমরা সন্দেহ করব না। যদি সিম্পল 140/90 এর জাস্ট উপরে হয় তাইলে আমরা আপনাকে 2-3 বার মেপে দেখতাম যে আসলে আপনি হাইপারটেনসিভ কিনা, আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা। কিন্তু আপনি যেহেতু ধরাই পড়েছে 170/110 নিয়ে, সুতরাং আপনার উচ্চ রক্তচাপ আছেই। কাজে আপনি যে চিকিৎসা পেয়েছেন সেই চিকিৎসার পরে এখন 140/90 আছে, এখনও আপনাকে মিনিমাম ঔষধ, মানে একদম অল্প একটু ঔষধ হলেও আপনাকে কন্টিনিউ করতে হবে। তার কারণ হলো 140/90ও কিন্তু উচ্চ রক্তচাপ। এখন এরপরে আপনার কিছু প্রশ্ন থাকে যে সেই ব্লাড প্রেশারটা আমরা শুধুমাত্র এই যে 140/90 ব্লাড প্রেশার বললাম যে উচ্চ রক্তচাপ, এই ব্লাড প্রেশারটা কখন? আপনার কি অফিস ব্লাড প্রেশার, মানে ডাক্তার সাহেবের চেম্বারে গেছেন, সেখানে গিয়ে মাপলে 140/90 হয়? আরেকটা ব্লাড প্রেশার হয় বাসায় মাপা, বাসায় মাপায় কত হয়? তারপর আরেকটা আছে আপনার হোম অ্যাম্বুলেটরি মনিটরিং, যেটা আমরা বলি 24 ঘন্টার ব্লাড প্রেশার মনিটরিং, সেটা কত হয়? তারপর আরেকটা আছে যেমন ডে টাইমে কত হয়, নাইট টাইমে কত হয়। এ নিয়ে আমরা অনেক ভেরিয়েশন পাই। যেমন 140/90 যদি অফিস ব্লাড প্রেশার হয় মোর দ্যান 140/90, তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপ বললাম অফিসে। কিন্তু বাসায় যদি হয় তাহলে আমরা বলবো 135/85, এর উপর যদি হয় তাহলে আমরা বলবো তাকে উচ্চ রক্তচাপ। তারপর যদি 24 ঘন্টার মনিটরিংয়ে বলি তাহলে অ্যাভারেজ ব্লাড প্রেশার বলি, তাহলে আমরা বলবো 130, মোর দেন 130, আর নিচে হলো 80, এর উপর যদি হয় তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। আর যদি ঘুমের মধ্যে রাত্রেবেলা হয় তখন আমরা 120 এবং 80-র উপরে হইলেও উচ্চ রক্তচাপ বলি। যেভাবেই আমরা বলি না কেন, আপনি যেহেতু গ্রেড 2-তে ধরা পড়েছেন, সুতরাং আপনাকে উচ্চ রক্তচাপ রোগী হিসাবে কনসিডার করতে হবে এবং আপনাকে ঔষধ
কন্টিনিউ করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন যেটা খুব বেশি প্রয়োজন, ঔষধের সাথে সাথে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, যেমন আপনি যদি স্মোক করতেন তাহলে স্মোকিং বন্ধ করতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, আপনার যদি ওভার ওয়েট থাকেন আপনার ওয়েট কন্ট্রোল করতে হবে, সাথে যদি অন্যান্য কোমরবিডিটিস থাকে, ডায়াবেটিস থাকে, সেগুলি কন্ট্রোলে রাখতে হবে, সল্ট সবচেয়ে কম খেতে হবে, লবণ কম খাবেন, তাহলেই আপনার উচ্চ রক্তচাপ এই অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এবং এর সাথে আপনাকে খুব নিম্ন অল্প মাত্রার ব্লাড প্রেশার ওষুধ কন্টিনিউ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন দর্শক ওয়েট করছে, চলুন কথা বলে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার নাম নজরুল ইসলাম, আমি উত্তরা 11 নম্বর সেক্টর থেকে বলছি। আমার বয়স 56। জি, আমরা শুনতে পাচ্ছি। আমি 2004 সালে স্ট্রোক করেছিলাম, করে ওই সময় হৃদরোগ ইনস্টিটিউটে ডক্টর প্রফেসর আব্দুল জাহের সাহেবের আন্ডারে উনি ট্রিটমেন্ট করেছিলাম, 2টা রিং সেট করেছিল। তো এরপরে 2010 সালে আবার আমি ফের এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করে সেখানে একটু সমস্যার কথা ধরা পড়ে, কিন্তু মেজর কিছু না, মেডিসিনের মাধ্যমে আমি চলতেছি। মাঝে মধ্যে একটু পেইন করে, পেইন করলে আমি ইনহেলার ব্যবহার করি, এটা হলো নাইট্রোজেন স্প্রে, এটা ব্যবহার করি, ব্যবহার করলে পেইনটা কমে যায়। তো এই অবস্থায় আবার ফির এই রমজান মাসের 15 তারিখে, মানে আমি অফিস চলাকালীন অবস্থায় অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পরে সঙ্গে সঙ্গে ধানমন্ডি ল্যাবরেটরিতে যাই ওখানে ইমার্জেন্সিতে ভর্তি হই। পরের দিন এনজিওগ্রাম করলে আমার ধরা পড়ে যে আবারও 3টা রিং ব্লক হয়েছে। 2004 সালে রিং ব্লক হয়েছিল 3টা, ঠিক আছে, 3টা। জি, আমি বুঝতে পারছি। সেটা ব্লক ধরা পড়ে। এখন আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছে? তো এখন জানতে চাচ্ছি যে ওই সময় 3টা রিং ব্লক ধরা পড়ে, 3টার ভিতরে 2টা ওরা রিং সেট করছিল, আর একটা যেটা 90% সেইটা করে নাই। এখন এসে দেখা গেল যে 21 সালে ওই যে মে 28 তারিখে করলাম, তখন ওই 90%টা হয়ে গেছে 100%। আমার কথা হলো তখনই হলো 90% হইলো, তখন ওটা করলো না, কিন্তু অন্য দুটো করলো, যে দুটো ছিল 80%, 85%। তো এখন আমি তো বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতেছি, কেউ বলছে যে এনজিওগ্রাম রিং সেট করা যাবে, আবার কেউ বলছে যে রিং সেট করা যাবে না, যেটা 100% হয়ে গেছে ওটা করতে গেলে রিস্ক হবে। এখন বলছে তারা একটা করা যাবে, অথবা আবার আরেক ডাক্তার বলছে যে আগে যেটা 100% হয়েছে ওইটাই আগে রিং দিয়ে মানে ওয়্যার দিয়ে ক্লিয়ার করে তারপরে যেটা 80% 90% আছে সেইখানে যেতে হবে। তো আমি এখন একটু ইনডিসিশনে ভুগতেছি যে কোনটা। কেউ বলছে যে না, এই 90% যে দুটো উপরে লেফট রাইট সাইডে সেই দুটো করা যাবে, কিন্তু নিচে যেটা 100% হয়েছে সেটা করা যাবে না। তো একজন এক এক রকম বলছে, কেউ বলছে 100%টা গেলি রিস্ক হয়ে যাবে। আমরা আপনার জিনিসটি বুঝতে পেরেছি। মীর জামাল সাহেব, আবার কেউ বলছে যে মীর জামাল সাহেব কিভাবে আশ্বস্ত করবেন আমার দর্শককে? হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আপনার বিষয়টি একেবারেই সুপার স্পেশালিটি বিষয়, আমাদের বিষয়, প্রফেসর তৌহিদের বিষয়, আমার বিষয়। আমরা এই কাজগুলি করে থাকি, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, এটাই আমাদের স্পেশাল কাজ আর কি, যেটা বাংলাদেশের সব জায়গায় হইতেছে বর্তমানে। তবে আপনার ব্যাপারটা, আপনার সিডি নিয়ে আপনি যেই স্যারকে দেখাতেন, যেই কনসালটেন্টকে দেখাতেন, তার সাথে আপনি বসুন। তার কারণ হলো আপনার ক্যাসেট না দেখলে আমরা কোনোই সিদ্ধান্ত দিতে পারবো না। কখনো কখনো আমরা এই যে আপনি বললেন যে 100% ব্লক, আগে 90% ব্লক ছিল, ওটাতে আপনার হাত দেয়নি। যিনি হাত দেননি, কেন হাত দেননি? হয়তো এমন হতে পারে ওই ধমনীটি একদম সরু, ওই সরুর ভিতরে কোনো রিং বসানো যাবে না, ওই সরুর ভিতর বেলুন দিয়ে যদি ফুলানো হয় ওই ধমনীটি ডিসেকশন হয়ে বন্ধ হয়ে যাবে। এই কারণে হয়তোবা
এই কারণে আপনার ওই ধমনীতে কোনো কাজ করে না, সেটি যদি হয়ে থাকে তাইলে এখন 100% যদি ওটা বন্ধ হয়ে যায় তাইলেও কিছু আসে যায় না। সুতরাং আপনার ক্যাসেট দেখতে হবে, সিডিটা দেখেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এখন কোন কাজটি করলে ভালো হবে, যে দুইটি রিং বসালে ভালো হবে না আপনাকে বাইপাস করলে ভালো হবে, না অটোমেটিক বাইপাস হয়েছে কিনা, রেট্রোগেট হয়েছে কিনা, এই সেটাও জিনিসগুলো দেখতে দেখতে হবে। হবে। সবগুলো দেখতে হলে আপনার ওই ক্যাসেট দেখতে হবে, আপনাকে ক্লিনিক্যালি দেখেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে আপনার কি করা লাগবে। সেক্ষেত্রে আপনি যার কাছে দেখাতেন তার কাছে যেতে পারেন। প্রথমত আমরা তার কাছেই যাওয়ার জন্য আপনাকে উপদেশ দেব, আর তা যদি না যান তাহলে আপনি আমাদের কাছে আসুন, প্রফেসর তৌহিদের কাছে যান, অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসুন, আপনার ক্যাসেট দেখে আমরা আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা করিম সাহেব, আপনার কাছে জানতে চাই যে হাইপারটেনশন নিয়ে প্রত্যেক জায়গাতে কিন্তু স্টাডি আছে, আমাদের দেশে কোনো স্টাডি কি আমরা করতে পেরেছি অথবা আপনাদের জানা আছে? আপনি মেডিসিনের প্রফেসর হিসেবে কাজ করছেন, মীর জামাল কার্ডিওলজিতে কাজ করছে। আমরা জানি যে প্রতি 4 জনের মধ্যে 3 জনই হাইপারটেনশন ভোগে, সাথে ডায়াবেটিস থাকে। তা আমাদের দেশে পুরুষের কেমন হাইপারটেনশন থাকে, মহিলাদের কেমন থাকে? 60 ঊর্ধ্ব বয়সে সব দেখি পুরুষ মহিলা সকলেরই হাইপারটেনশন থাকে। কোনো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু কি আপনাদের জানা আছে? আমাদের দেশে আসলে খুব বড় কোনো স্টাডি সেভাবে নাই, তবে যেটা কিছু স্টাডিতে আছে যে অ্যাডাল্ট বয়স্ক লোকদের ভিতরে প্রায় 20%ই উচ্চ রক্তচাপে ভোগে, এবং 40 থেকে 60 বছর বয়সে আরও বেশি সংখ্যক লোকেরা উচ্চ রক্তচাপে ভোগে। কাজেই বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপও বাড়ে, আর প্রাপ্তবয়স্কদের ভিতরে প্রায় 20% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। এটাই জানা গেছে, আপাতত এটাই বললাম। আর উচ্চ রক্তচাপের জন্য যেসব কমপ্লিকেশন হয় বয়স বাড়ার সাথে সাথে সেগুলো বাড়তে থাকে। আর একটা কথা হলো, আমি আগেই বলেছি, উচ্চ রক্তচাপ প্রথমত কোনো সিমটম থাকে না। এটা উচ্চ রক্তচাপ আছে এটা রোগীরা জানতে পারে না। সেজন্য উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং প্রতি 1 থেকে 2 বছর পর পর উচ্চ রক্তচাপ মাপতে হবে। অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা উচ্চ রক্তচাপ মাপতে হবে, তাইলে উচ্চ রক্তচাপ ধরা পড়বে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন দর্শক ওয়েট করছে, চলুন কথা বলে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ঢাকার নবাবগঞ্জ থেকে বলছি। ইসলাম। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঢাকার নবাবগঞ্জ থেকে বলছি। অসীম। জি জি। হ্যাঁ, জি, আমরা শুনতে পাচ্ছি। বেশ কয়েক বছর আগে আমি ওই ডক্টর দেখিয়েছিলাম, তো উনি বলছে যে আপনার উচ্চ রক্তচাপ আছে। তখন উনি আমাকে ওষুধ দিয়েছিলেন বিসলল 2.5। এখন কি জানতে চাচ্ছেন আমাদের কাছে? হ্যাঁ, জানতে চাচ্ছিলাম হলো অনেকদিন ধরে এটা কন্টিনিউ করেছি। আমরা বুঝতে পারছি জামাল সাহেব। এখন অন্য একটা ডক্টর দেখিয়েছিলাম, উনি আমাকে দিয়েছিলেন হলো অলমেসান 20। আপনি কি দুইটাই কন্টিনিউ করছেন না একটা কন্টিনিউ করছেন? না, এখন কন্টিনিউ করছি, এখন অলমেসান 20 কন্টিনিউ করছি। তাহলে আপনার প্রশ্ন কি এখন? এখন লাইফস্টাইল এবং আমার ওয়েট ছিল অনেক বেশি, ওটা একটু লাইফস্টাইল এবং ওয়েট কমানোর পরে এখন ওষুধ না খেয়ে বেশ কিছু ধরে না খেয়ে আছি, এখন ওষুধ খাই না। এখন আমি ওই গ্রামের ডাক্তার থেকে বারবার চেক আপ করি, এখন আপনার 120 এর নিচে 110, 75 বা 70 এরকম থাকে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। এখন কি আমি এটা কি করতে পারি? কি করণীয় আছে মীর জামাল সাহেব? ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার উচ্চ রক্তচাপ প্রথম যে ধরা পড়ছিল তখন কত ব্লাড প্রেসারে ধরা পড়েছিল আপনার কি মনে আছে, বলতে পারবেন? সম্ভবত লাইনটি মনে বিচ্ছিন্ন নাও হয়ে থাকতে গেছে। পারে। আচ্ছা। সম্ভবত বিচ্ছিন্ন হয়ে উচ্চ গেছে। রক্তচাপ- মনে করুন যে 140/90 ছিল, তাহলে কি যদি করণীয়? এরকম মার্জিনাল উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং আপনাকে খুবই
স্মল ডোজের ওষুধ দিয়েছিল, সেই ঔষধে কন্ট্রোল ছিলেন, এবং এখন ঔষধ ছাড়াই আপনি দীর্ঘদিন যাবৎ বললেন 110/80 ব্লাড প্রেশার থাকে। যদি এটা হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনার ঔষধ কন্টিনিউ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু আপনি বলেছেন যে আপনি লাইফস্টাইল মডিফিকেশনটা খুব সুন্দরভাবে করেছেন, ওয়েট কন্ট্রোল করেছেন, এবং অন্যান্য যে লাইফস্টাইল মডিফিকেশনের পয়েন্টগুলি আমরা ইতিপূর্বে বললাম, এই পয়েন্টগুলি যদি আপনি ধরে রাখতে পারেন তাইলে আপনি ঔষধ ছাড়াও ভালো থাকবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ জামাল সাহেব। আমার একটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা করিম সাহেব, আপনার কাছে জানতে চাইব, দেখুন প্রত্যেকটি রোগের একটি টার্গেট থাকে। এই ব্লাড প্রেশারে কি কোনো টার্গেট আছে? যদি মনে করেন যে ব্লাড প্রেশারটি আমরা নিয়ন্ত্রণ করছি না বা ওষুধ খেয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে কি ক্ষতি হতে থাকে? অবশ্যই উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোল না করা হয় শরীরের ক্ষতি হবে। এটার নানা রকম প্রতিক্রিয়া আছে। সেটা হলো স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি বিকল হতে পারে, এবং রক্তনালীর ক্ষতি হতে পারে। এই জন্য উচ্চ রক্তচাপ থাকলে এটাকে নির্ণয় করতে হবে, এটাকে চিকিৎসা করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আর উচ্চ রক্তচাপের আমি আগেই বলেছি কোনো সিমটম নাও থাকতে পারে, কিন্তু প্রতি 1-2 বছর পর পর উচ্চ রক্তচাপ মাপলে এটা ধরা পড়বে। উচ্চ রক্তচাপ ধরা পড়লে এটার চিকিৎসা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জামাল সাহেব, আপনার কাছে জানতে চাই, কোভিড প্যান্ডেমিক পিরিয়ডে একটি মানুষ মনে করুন যে উচ্চ রক্তচাপে ভুগছে, তার সাথে মনে করুন ডায়াবেটিস আছে, এই কোভিডকালীন পিরিয়ডে এরা কতটা ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ আপনাকে। কোভিড এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আমরা বলি এগুলোকে কোমরবিডিটিস। যখনই কোমরবিডিটিস থাকবে তখন একজন কোভিড রোগীর ঝুঁকি, জীবনের ঝুঁকি এবং অন্যান্য কমপ্লিকেশন হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে। যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে তার এই একই সময়ে কোভিড, আমরা প্রথম জানতাম যে এটা একটা রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি লাংসকে এফেক্ট করে, কিন্তু আমরা পরবর্তীতে জানতে জানতে এখন এতটুকু জানছি যে এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে পুরাটাই এফেক্ট করে, অর্থাৎ হার্টকে এফেক্ট করে, হার্টের রক্তনালীকে এফেক্ট করে, এবং পেরিফেরাল ভাস্কুলার ধমনীকে, ভেসেলকে এফেক্ট করে, এবং পালমোনারি আর্টারিকে এফেক্ট করে। তাহলে একটি লোক যদি উচ্চ রক্তচাপ থাকে এবং তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে তার ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, বিভিন্ন ধরনের কার্ডিয়াক কমপ্লিকেশন বেশি হবে যার উচ্চ রক্তচাপ নাই তার চেয়ে। এবং স্ট্রোক হওয়ার পসিবিলিটিও বেশি, যেহেতু এই কোভিডে আপনার থ্রম্বোসিস হয়, থ্রম্বোটিক কন্ডিশন, তাহলে এই থ্রম্বোসিসের জন্য ব্রেইনে অ্যাটাক হয়, অর্থাৎ আমাদের স্ট্রোক হয়। তাহলে স্ট্রোক হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, এবং হার্টের অন্যান্য প্রদাহ, এমনকি পালমোনারি আর্টারিতে যেখানে লাংসের যে ধমনী সেখানে এফেক্ট করে পালমোনারি এম্বোলিজম হয় সেক্ষেত্রে, এবং সাডেন ডেথও হয়। তাহলে সর্বোপরি সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং মৃত্যুর ঝুঁকিও বেশি থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমার একজন দর্শক আছে, চলুন কথা বলে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম জানি আলম, আমি উত্তরা থেকে বলছি। জি জি, কি জানতে চাচ্ছেন? জি, আমি উচ্চ রক্তচাপের ওষুধ খাই আপনার আজ 3 বছর যাবত। জি। বয়স কত? হ্যাঁ, আমার প্রেশার কন্টিনিউ থাকে 140/90। আপনার বয়স কত? ডায়াবেটিস আছে কিনা? আমার ডায়াবেটিস নাই, বয়স 50। কি ওষুধ খাচ্ছেন? আমি খাচ্ছি বেটাকোর 2.5। এখন কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে আমার কন্টিনিউ প্রেসার যে থাকে 140/90,
এটা কি বেশি কিনা, উচ্চ মাত্রার কিনা, বা আমার এই প্রেশারের ওষুধ বাড়ানোর প্রয়োজন আছে কিনা? আর আমার একটু ঘুমের সমস্যা আছে। ঘুম কম হচ্ছে। করিম সাহেব, আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা আমার দর্শকের কাছে? আপনার কি এই রক্তচাপ বংশগত কারো আছে আপনার জি, ফ্যামিলিতে? উচ্চ রক্তচাপ আমার ফ্যামিলিতে আছে, আমার আমার বাবার ছিলেন। তাহলে তো আপনার উচ্চ রক্তচাপের একটা ফ্যামিলি কন্ডিশন আছে, এই জন্য আপনার উচ্চ রক্তচাপ আছে। আপনার এই 140/90 এটা কিন্তু উচ্চ রক্তচাপ, এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। এটা নিয়ন্ত্রণ না করলে আপনার হার্টের ক্ষতি হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, চোখে ড্যামেজ করতে পারে, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই আপনাকে এই উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে হবে। একটা ওষুধে যদি না হয় তাহলে আমাদের দেশে পাওয়া যায় একাধিক, দুইটা ওষুধ একসাথে মিক্স করে কম্বিনেশন ড্রাগ, সেটাও নেওয়া যেতে পারে। ধন্যবাদ। অথবা নিকটস্থ যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে ওনার সাথে যোগাযোগ করে মতামত নিয়ে কি সিদ্ধান্ত দেয় সেটাই করা উচিত হবে। ঔষধকে adjust অবশ্যই। জি, অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, সালাম আলাইকুম, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম কাউসার, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি জি, কাউসার সাহেব বলুন। আমি হলো 21শে সেপ্টেম্বর 2002 সালে উচ্চ রক্তচাপ ধরা পড়ে 170/90। তখন ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিল হলো ভেরাকল আর হলো মিটাসান। জি। এই ওষুধ খাওয়ার পরে আবার টেস্ট করলাম, ব্লাড প্রেশার। ভেরাকলের পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল, ভেরাকলের পাওয়ার ছিল 40, 80 80 80। কয় বেলা খাচ্ছিলেন? খাচ্ছিলাম হলো 2 বেলা, সকালে আর রাত্রি। এখন কি জানতে চান? এখন প্রেশার মাপলাম, দেখলাম 140/80। এখন কি করণীয়? এখন হলো প্রেশারটা আমার নিচেরটা সবসময় কম থাকে, 60 65 70 এইরকম থাকে, উপরেরটা 30 40 এইরকম থাকে। এখন আমি জানতে চাইলাম যে এই প্রেশার আপ ডাউন করার কারণটা কি? অসংখ্য ধন্যবাদ। মির্জা আফর সাহেব, আমার দর্শকের কাছে কোনো জিজ্ঞাসা আছে কিনা? না, কাউসার সাহেব, আপনার এই যে প্রেশার আপ ডাউন করে আপনি যেটা বলতেছেন, এটা কি আপনার কোনো এক্সারশন, পরিশ্রম করেন তখন বেড়ে যায়, বা অ্যাংজাইটি টেনশনের সময় বেড়ে যায়, না স্বাভাবিক অবস্থায়ও বাড়ে এবং স্বাভাবিক অবস্থায়ও কমে? এটুকুন শুধু আমার জানার বিষয় আছে। না না, যখন আমি ওই একটু মানে হাঁটাহাঁটি বা দৌড়দাপ পারি তখনই বাড়ে। হ্যাঁ, ঠিক আছে। হাঁটাহাঁটি করলে আপনার বা দৌড়াদৌড়ি করলে প্রেশার বাড়া, এটা কিন্তু উচ্চ রক্তচাপ নয়। তার কারণ হলো এটা ফিজিওলজিক্যাল বলি আমরা। যেমন আমাদের সাধারণ একটা লোককে যদি আমরা এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট বলি, আমরা যে ইটিটি করাই, হাঁটাই, তখন আমরা ব্লাড প্রেশার 120/80 নিয়ে স্টার্ট করি। ওই ইটিটি করতে করতে স্টেজ 3-4-এ গেলে 170 180 190 পর্যন্ত উঠবে। আবার আপনি রেস্টে চলে যাবেন, 2 মিনিটের 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে বেজ লাইনে চলে আসে। সুতরাং আপনার যদি পরিশ্রমের সময় একটু ব্লাড প্রেশারটা বাড়ে এবং রেস্টিং কন্ডিশনে আপনার ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে, তাহলে আপনি যে ঔষধে বর্তমানে এই স্বাভাবিক ব্লাড প্রেশার মেনটেন করতেছেন, এই ঔষধেই আপনার কন্টিনিউ করতে হবে। তবে ঔষধ আপনাকে কন্টিনিউ করতেই হবে। এবং যেহেতু আপনার ব্লাড প্রেশার, উপরের ব্লাড প্রেশার 140 বলেছেন এবং নিচের ব্লাড প্রেশার কম থাকে বলেছেন, এখানে আমাদের জানতে হবে যে উপরেরটি বেশি হোক বা নিচেরটি বেশি হোক, যেটিই বেশি হোক মাত্রার থেকে, সেটিকেই আমরা উচ্চ রক্তচাপ হিসাবে কনসিডার করব। আপনার নিচেরটা কম থাকলেও উপরের প্রেশার যদি 140 অথবা তার উপরে থাকে, তাহলেও আমরা আপনাকে উচ্চ রক্তচাপ রোগী বলেই ধরবো। দ্বিতীয়ত, আপনি প্রথমে যখন ধরা পড়েছেন, সে একই কথা আমি আগেও বলেছি, আপনি ধরা পড়েছিলেন 170 ছিল উপরের ব্লাড প্রেশার, সিস্টেমিক ব্লাড প্রেশার। সুতরাং আপনি হাইপারটেনসিভ এবং আপনার ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তাহলে আপনাকে এই উচ্চ রক্তচাপের ওষুধ কন্টিনিউ করতেই হবে। একই সাথে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন যেগুলি আছে সেগুলি আপনার মেনে চলতে হবে। তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। তবে মনে রাখবেন যে উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে সবসময় রাখতে হবে এবং এটি ঔষধ আপনার প্রয়োজন আছেই, সাথে লাইফস্টাইল মডিফিকেশন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। করিম সাহেব, আপনার কাছে জানতে চাই, মনে করুন একটি রোগী ওষুধ খাচ্ছে, ব্লাড প্রেশারের, সে ডিটেক্ট হয়ে গেছে ব্লাড প্রেশার আছে, ওষুধ খাচ্ছে, দেখা গেল যে 6 মাস খাওয়ার পরে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, হঠাৎ উনি ওষুধ ডিসকন্টিনিউ করে দিল। এটি কি উচিত? কি করলে ভালো হয়? না হলে বলছে যে আবার মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে আবার কমে যাচ্ছে,
ডিসকন্টিনিউ করে ফেললো, তাহলে তার জন্য কোনো জটিলতা আসতে পারে কিনা, ঝুঁকি আছে কিনা? ধন্যবাদ। ঝুঁকি তো থাকবেই। আপনি ওষুধ খাওয়ার পরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ওষুধ বন্ধ করে দিলেই তো আবার উচ্চ রক্তচাপ বেড়ে যাবে। কাজেই তখন তো সেই উচ্চ রক্তচাপ বাড়ার কারণে এটার নানা রকম কমপ্লিকেশন আসবে। কাজেই উচ্চ রক্তচাপ এটা সারা জীবনের রোগ, এটা কিন্তু ভালো হয় না। এই কথাটা মনে রাখতে হবে, উচ্চ রক্তচাপ কোনোদিন ভালো হয় না। এটাকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করলেই মানুষ সুস্থ থাকতে পারে, এটার কমপ্লিকেশন থেকে মুক্ত থাকতে পারে। কাজে উচ্চ রক্তচাপ একবার হলে এটা নিয়মিত চিকিৎসা করতে হবে, ওষুধ খেতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। এই অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, সালাম আলাইকুম, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বাড্ডা থেকে বলছিলাম। আমার নাম খোকন। আমার বয়স হচ্ছে 40 আর কি। কি জানতে চাচ্ছেন? জি, আমি হাই প্রেসারে রোগী আমি আর কি। তো আমি এক ডক্টর দেখাইছি, উনি যে মিটিউশন 40 আছে না এমজি, জি 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 এইটা খাচ্ছি। আর সাথে আমার এই যে রেডিট্রেন্ট বিপি আর কি 6.25 মিলিগ্রাম, এই দুইটা আমি খাচ্ছি আর কি। প্রেসার 110/80 ভিতরেই থাকে আর কি। এখন তারা কি আমার এভাবে এই যে ওষুধটা চলতে থাকবে? মির্জা আমির সাহেব, আমার দর্শকের কাছে করে জিজ্ঞাসা আছে কিনা, কি সাজেশন আপনার? হ্যাঁ, না, আপনাকে আর জিজ্ঞাসা করার কিছু নেই। আপনি যে ঔষধে বর্তমানে প্রেশার নিয়ন্ত্রণে আছে, এই ঔষধই আপনি কন্টিনিউ করবেন। যে একজন রোগীকে একটা ওষুধ দেওয়ার সময়ই আমাদের অনেক জিনিস হিসাব নিকাশ করে দিতে হয়। কাজে আপনার যে ফিজিশিয়ান, সে যখন আপনাকে বিটা ব্লকার কার্বিডিলল চুজ করেছে, পছন্দ করেছে এবং মিটোসান দিয়েছে, এই দুটিতে আপনি যখন কন্ট্রোলে আছেন, এই দুটি আপনি কন্টিনিউ করে যান, যাতে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। মনে রাখতে হবে একটা জিনিস, যে কখনো আমার উচ্চ রক্তচাপকে অনিয়ন্ত্রিত রাখা যাবে না। অনিয়ন্ত্রিত রাখলেই আমার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি, যেগুলি স্যার বলছেন একটু আগে, সে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আসতেই থাকবে এবং আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কাজেই আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এবং এই ওষুধগুলি রীতিমতো কন্টিনিউ করুন এবং আপনার ফিজিশিয়ানকে রীতিমতো আপনি দেখান। আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। আচ্ছা করিম সাহেব, আপনার কাছে জানতে চাইবো, একটি মানুষ বা মনে করেন কোনো রোগী উচ্চ রক্তচাপে ভুগছে, আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক অবস্থায় করে থাকেন? প্রাথমিক অবস্থায় একটা রোগী যদি উচ্চ রক্তচাপ থাকে, সেই উচ্চ রক্তচাপটা তার আছে কিনা এটা দেখতে হবে এবং এটার কোনো টার্গেট অর্গান ড্যামেজ আমরা যেটা বলি, যেমন হার্টের, ব্রেইনের, চোখের, কিডনির কোনো ক্ষতি হয়েছে কিনা, এগুলো নির্ণয় করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করি। এবং সেই সাথে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, কারণ আমরা জানি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একসাথে থাকে এবং একটার জন্য আরেকটার রিস্ক বেশি, এবং দুইটা যদি একসাথে থাকে তাহলে পেশেন্টের রিস্ক অফ কমপ্লিকেশন আরও বেশি। কাজেই উচ্চ রক্তচাপ থাকলে পেশেন্টের কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা, দ্যাট ইজ কিডনির সমস্যা আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, ব্রেইনের সমস্যা আছে কিনা, চোখে দেখতে পায় কিনা, হাতে পায়ে রক্ত চলাচল ঠিকমতো হয় কিনা, এবং সেই সাথে পেশেন্টের কোমরবিড কন্ডিশন যেমন ডায়াবেটিস আছে কিনা এবং কোলেস্টেরলের যে অ্যাবনর্মালিটিসগুলো থাকে সেগুলো আছে কিনা, সেগুলো আমরা পরীক্ষা করে দেখি, ল্যাবরেটরি টেস্ট করি। সেই জন্য রক্তের টেস্ট করতে হবে, ইসিজি করতে হবে, চেস্ট এক্সরে করতে হবে এবং প্রয়োজন হলে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। ধন্যবাদ। আল্ট্রাসাউন্ড করার যুক্তি আছে কিনা? আল্ট্রাসাউন্ড কোনো কোনো সময় লাগে, যদি সন্দেহ হয় যে তার কিডনি কোনোভাবে আক্রান্ত হয়েছে কিনা। যেমন কিডনির একটা অসুখ আছে যে নেফ্রাইটিস অথবা রেনাল আর্টারি স্টেনোসিস, এগুলো যদি থাকে তাহলেও আল্ট্রাসাউন্ড করতে হতে পারে। জি, আমার হাতে আর সময় নাই। মির্জা আমির সাহেব, আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখুন আমাদের প্রায় 20 কোটি মানুষ, এই জনগোষ্ঠীকে আমরা সকলকে ওষুধ খাওয়াইতে পারবো না, কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, খুব সংক্ষেপে বলতে হবে। হ্যাঁ, এটাই আমাদের মূল মন্ত্র
যে আমরা যেহেতু সকলকে ওষুধ খাওয়াতে পারবো না, কাজে কিভাবে আমরা কন্ট্রোলে রাখবো, সেটার জন্য আপনাকে জানতে হবে যে আপনার উচ্চ রক্তচাপ যখন মাপাবেন এবং আপনি নির্ধারিত হলেন যে উচ্চ রক্তচাপ আপনার আছে অথবা নাই, না থাকলে ভালো কথা, আর যদি থেকে থাকে তাইলে আপনাকে উচ্চ রক্তচাপের জন্য প্রাথমিক পর্যায়ে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার ওজন কন্ট্রোলে রাখবেন, আপনার শরীরে লবণ পরিমাণ যাতে বেশি না হয়, এই জন্য আপনি খাবারের সাথে এক্সট্রা লবণ খাবেন না। অ্যালকোহল যদি কেউ খায় সেটাকে মডারেশন করবেন, বন্ধ করে দিবেন, এবং প্রতিদিন কায়িক পরিশ্রম করবেন। স্মোকিং করলে স্মোকিং প্রিভেন্ট করবেন আর করবেন না, এবং ডায়াবেটিস যদি থাকে সেই ডায়াবেটিসকেও আপনি নিয়ন্ত্রণে রাখবেন। এইগুলি যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার ঔষধ অনেকটা কম লাগবে না যে একদম তা আমরা বলতে পারবো না। যার স্টেজ 2 হাইপারটেনশন তার ক্ষেত্রে হয়তো লাগবেই প্রেশারের ওষুধ, আর প্রাথমিকভাবে ধরা পড়লে হয়তো লাইফস্টাইল মডিফিকেশনে আপনি ভালোও থাকতে পারেন। আর তাছাড়া উচ্চ রক্তচাপ যেন না হয়, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি না থাকে এবং আপনি এই লাইফস্টাইল মডিফিকেশনে থ্রু আউট দ্য হোল লাইফ চলতে থাকেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকিও কমে যাবে এবং হয়তোবা আপনি উচ্চ রক্তচাপে নাও ভুগতে পারেন। অসংখ্য ধন্যবাদ। 30 সেকেন্ডে বলতে হবে কোনো মেসেজ আছে কিনা আমার দর্শকের উদ্দেশ্যে। প্রথম মেসেজ হলো যে উচ্চ রক্তচাপ একটা অতি সাধারণ রোগ, কিন্তু এটা না সিরিয়াস কন্ডিশন এবং এটাকে নির্ণয় করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। মীর জামাল সাহেব, 30 সেকেন্ডস। একটাই জানতে হবে আপনাদেরকে যে আমরা সারা পৃথিবীতে উচ্চ রক্তচাপের রোগীদের অর্ধেক মাত্র লোকে জানে যে তার উচ্চ রক্তচাপ আছে, তার অর্ধেক ঔষধ খায়, তার অর্ধেক কন্ট্রোল থাকে। সুতরাং প্রতিনিয়ত আপনি আপনার ব্লাড প্রেশারকে মেজারমেন্ট করেন, মাপেন এবং আপনি সঠিকভাবে চলেন এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে মুক্ত থাকেন। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আজকে যে কথা বলছিলাম এখানে শেষ করছি। আমাদের স্টুডিওতে আসার জন্য করিম সাহেব, মীর জামাল সাহেব অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আসার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, নিয়ন্ত্রিত রক্তচাপ সুস্থ থাকার পূর্ব শর্ত। মীর জামাল সাহেব যেমনভাবে বলছিলেন যে আপনার ব্লাড প্রেশার আছে কিনা, থাকলে নিয়ন্ত্রণ করুন। ওজন যদি বাড়তি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সল্ট, বারে বলছে সল্টটাকে পরিহার করতে হবে। হাঁটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। ফ্যামিলি হিস্ট্রি যদি অবশ্যই থাকে তাহলে আপনাকে ব্লাড প্রেশারটি নিয়ন্ত্রণ করতেই হবে, আদারওয়াইজ কমপ্লিকেশন হবে। আর এই কোভিড প্যান্ডেমিক পিরিয়ডে কিন্তু আমরা ঘরে বসেই থাকছি, লকডাউন চলছে, কোথাও আমরা কিন্তু বাইরে যেতে পারছি না। ছেলে মেয়েরা প্রায় 2 বছরের কাছাকাছি বাসায় বসে আছে এবং ঘরে বসে বসে টেলিফোনে অর্ডার দিয়ে সব ফাস্টফুড খাচ্ছে। কিন্তু হাঁটা চলাফেরা নাই এবং কায়িক পরিশ্রম নাই। আমরা খুব গভীর ডেঞ্জার অবস্থার মধ্যে আছি। সুতরাং আমরা যদি ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং হাত রেগুলার যদি আমরা পরিষ্কার করি, জনসমাবেশকে এড়িয়ে চলি এবং মাস্ক যদি ব্যবহার করি, যেহেতু আমাদের দেশে এই অবস্থাতে এখনও আমরা ডেঞ্জার অবস্থানের মধ্যে আছি, কারণ আমাদের ভ্যাকসিন শেষ হয়ে গেছে, ভ্যাকসিন এসে পৌঁছায়নি। সুতরাং আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে এবং হাত পরিষ্কার রাখতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।